দর্শক, আজ আবারও লাইভে চলে আসলাম। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার সুপরিচিত জনাব মাহমুদ হোসেন এফসিএ। স্যার, ইটস অ্যান অ্যাবসলিউট ডিলাইট টু হ্যাভ ইউ উইথ আস টুডে। আপনাকে আবারও আজকে ইনভাইট করলাম। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতিমালা নিয়ে অনেকে আতঙ্কে আছেন। আজকে আমরা মূলত ট্রাম্প প্রশাসনের লিবারেশন ডে ট্যারিফ নিয়ে আলোচনা করব। আমরা মার্কিন পার্সপেক্টিভ থেকে বিষয়টি জানার চেষ্টা করব, পাশাপাশি গ্লোবাল কনটেক্সটে এর ইমপ্লিকেশন কি হতে যাচ্ছে, শক্তিশালী দেশগুলো কিভাবে রিটালিয়েট করতে পারে, এছাড়া বাংলাদেশ কিভাবে বিষয়টি মোকাবেলা করবে এবং বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়বে এবং পুঁজিবাজারে এর প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো মূলত আজকে আমাদের আলোচনার টেবিলে। স্যার, আপনার কাছে প্রথমে আমরা আমেরিকান পার্সপেক্টিভ থেকে বিষয়টি জানতে চাইব। প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসনের লিবারেশন ডে ট্যারিফ সমগ্র বিশ্বকে এলোমেলো করে দিল। এই ধরনের হার্ডলাইনে ট্যারিফ চাপিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প ছিল কি? প্রতি বছর মার্কিন সরকারের ব্যালেন্স শিটে $2 ট্রিলিয়ন করে লাইবিলিটি বাড়ছে। আমেরিকান পার্সপেক্টিভ থেকে স্যার, আপনি বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প প্রেসিডেন্ট বা পলিসি মেকার, উনি যে একটু উল্টো পথে হাঁটেন বা একটু উল্টো রকম চিন্তা করেন, এটা কিন্তু শুধুমাত্র তার এই দ্বিতীয় টার্মের আচার আচরণ বা সিদ্ধান্ত গ্রহণের যে আপনার প্রক্রিয়া বা তার যে ইম্প্যাক্ট, সেখান থেকেই কিন্তু আমরা টের পাই না। উনি যখন ফার্স্ট টার্মে ছিল, তখনও কিন্তু উনি সব কনভেনশনের বাইরে গিয়ে উনি এমন কিছু পলিসি নিচ্ছিল বা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছিল যেগুলো কিন্তু আমেরিকান পলিসি অনুসারে বা চিরাচরিত নিয়মে কনভেনশনে একদম কিন্তু যায় না। এই যে লিবারেশন ডেতে উনি যে ট্যারিফ পলিসিটা করলো, এটা কিন্তু ওভারঅল বৈশ্বিক যে অর্থনীতি, সেই বৈশ্বিক অর্থনীতিতে যে ইম্প্যাক্ট যেটা হচ্ছে বা হতে যাচ্ছে, এটা কিন্তু একটা খুবই আপনার মারাত্মক রকম একটা নেগেটিভ প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে বা বৈশ্বিক বাণিজ্যের মধ্যে পড়বে। দেখুন, ওনার যে যুক্তিতে উনি এই ট্যারিফটা করলেন, এই যুক্তিটাও কিন্তু অনেক অসারতা আছে বলে অনেক আপনার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলি বা অর্থনীতিবিদ বলি, তারা কিন্তু এটা অলরেডি খুব জোরে সোরে বলছেন। কেন বলছি, এই দেখুন, ইভেন এখানে ক্যালকুলেশন যেভাবে করেছে, সেখানটাও যেরকম করে একটা আপনার হচ্ছে থাম্ব রুলে উনি ক্যালকুলেশন করছে, সেটাও কিন্তু আসলে এরকম মারাত্মক রকম একটা ট্যারিফ পলিসি, যেটা সারা বিশ্ব বাণিজ্যকে উলট পালট করে দিতে পারে। এই যে গ্লোবাল ভিলেজ কনসেপ্টে, সেটা উনি ঠিক কনসিডারেশনে নিয়েছে কিনা বা কনসিডারেশনে নেয়ার পরেও উনি সেটাকে কতটা এজ এ ওয়ার্ল্ড লিডার হিসাবে কনসিডার করছেন, সেটা কিন্তু চিন্তা ভাবনা করার একটা বিষয় আছে। এখানে বলে রাখা ভালো যে ওনার নির্বাচনী প্রচারণা অথবা উনি যেই টিম নিয়ে কাজ করছে বা ওনার সব চিন্তা ধ্যান ধারণা, এটা কিন্তু ঠিক বৈশ্বিক অর্থনীতির সাথে বা বৈশ্বিক বাণিজ্যের যে একটা ধারা বা যেভাবে চলছে, তার সাথেও কিন্তু যায় না। দেখুন, আমরা এখন যে বৈশ্বিক অর্থনীতি বা বৈশ্বিক বাণিজ্যিক ওয়ার্ল্ডে আছি, সেখানে কিন্তু আমরা বলি গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজটা বলার ক্ষেত্রে এই একটা কথা আছে যে প্রোডাক্টটা যে দেশে যেই আপনার পলিটিক্যাল জিওগ্রাফিতে কম কষ্টে উৎপাদন করা যায়, ওখানে উৎপাদিত হবে, এবং অন্য জায়গায় যেখানে কস্ট বেশি হয় সেখানে এটা এক্সপোর্টেড হবে। বাট উনি কি বলছেন, উনি বলছেন যে এবং আমেরিকায় কিন্তু এটা আপনার ওই যে আমাদের যেটা WTO আছে, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেখানেও কিন্তু আমেরিকা একটা খুব বড় ভূমিকা নিত এবং মোরালের ভূমিকাই নিত, এবং এখান থেকে কিন্তু এই বিষয়গুলো আপনার পরিচালনা করত।
বাট এখন উনি বলছেন আমেরিকা ফার্স্ট। তার মানে উনি যেসব পলিসি নিবে এখানে আমেরিকার আপনার অভ্যন্তরীণ স্বার্থটা উনি বেশি গুরুত্ব দিবেন, বাট উনি হচ্ছে অন্য সব দেশের কি হয় না না হয় এটা উনি কনসিডার করবেন না। বাট ইভেন আমেরিকা ফার্স্ট এই নীতিতেও যদি উনি পরিচালিত হয়, তাও আমি বলবো ওনার যে এই টেরিফ পলিসি সেটা বোধহয় যথাযথ কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা বা বিচার বিবেচনা করার অনেক পরিমাণ আপনার মনে করেন সুযোগ আছে। এই জন্য সুযোগ আছে, দেখেন আমেরিকা তো এখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নাই, আদার দেন আপনার হচ্ছে অস্ত্র ছাড়া, অস্ত্র সরঞ্জাম ছাড়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইভেন আমেরিকার সব বড় বড় কোম্পানির কথাও যদি বলেন, আপনি দেখেন আপনার ওই যে FT100 কোম্পানি যদি ধরেন, এখানে অ্যাপেলের কথা যদি ধরেন, দেখবেন এর কিন্তু ম্যানুফ্যাকচারিং প্লান্ট কিন্তু আমেরিকায় নাই। এর ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইদার আপনার হচ্ছে চায়নায় আছে, অথবা হাঙ্গেরিতে আছে, অথবা অন্য কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে। আপনি ইন্টেলের কথা চিন্তা করেন, কত বড় কোম্পানি, তাদের কথাও চিন্তা করেন, তাদেরও কিন্তু ম্যানুফ্যাকচারিং প্লান্ট ইনফ্যাক্ট কিন্তু চায়নাতে আছে বা বিভিন্ন জায়গায় আছে। এখন আমেরিকায় হেডকোয়ার্টার আছে এরকম সব বড় বড় কোম্পানিগুলো, আদার দেন সার্ভিস ইন্ডাস্ট্রি যেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখেন, তারা কিন্তু কস্ট মিনিমাইজ করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের ফ্যাক্টরি করেছে বা উৎপাদন ব্যবস্থা কিন্তু সেখানে করেছে। এখন হঠাৎ করে উনি যে এই নতুন টেরিফ পলিসি ডিক্লার করলো, এবং এই ডিক্লার করার বা ক্যালকুলেট করার একটা অদ্ভুত পলিসি হচ্ছে। ফর এক্সাম্পল, আপনি যদি ধরুন যে বাংলাদেশ থেকে রেডিমেড গার্মেন্টস বা অন্য প্রোডাক্ট এক্সপোর্টেড হয় বা আমেরিকায় ইম্পোর্ট করে বছরে, ফর এক্সাম্পল আপনি ধরেন যে $100 বিলিয়ন। অন দ্য আদার হ্যান্ড এখানে হচ্ছে বাংলাদেশ আমেরিকা থেকে ইম্পোর্ট করে বিভিন্ন রকম প্রোডাক্ট বা চিপ, এটা হচ্ছে সে $25 বিলিয়ন। তাহলে এই যে $75 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আছে, এটা উনি এটাকে কনসিডার করে, এটাকে অ্যাভারেজ করে একটা টেরিফ পলিসি উনি করে দিল যে ঠিক আছে, এখানে 75% মতো এই যে আমেরিকার সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বাণিজ্য, এখানে বাংলাদেশ ইজ নট ডুইং আপনার জাস্টিস। বাংলাদেশ আননেসেসারি আপনার হচ্ছে কিছু ট্রেড পলিসি নিয়েছে বা কিছু সাবসিডি পলিসি নিয়েছে, যে কারণে বাংলাদেশে আমেরিকান প্রোডাক্ট 100 বিলিয়ন এক্সপোর্ট হলেও বাংলাদেশ শুধুমাত্র আমেরিকা থেকে ইম্পোর্ট করছে মাত্র 25 বিলিয়ন। দেখেন জিনিসটা আসলে এরকম না। কারণ হচ্ছে বাংলাদেশ যখন এক্সপোর্ট করে তখন এই এক্সপোর্টেড গুডসের কম্পিটিটিভনেস চিন্তা করে বা কোয়ালিটি চিন্তা করে কিন্তু আমেরিকায় এটা বাজার ব্যবস্থাকে আপনার মনে করেন সে অ্যাভেল করতে পারে। যেহেতু এখন আর আমাদের ওই যে কিন্তু প্রিফারেন্সিয়াল ট্রেড সুবিধা কিন্তু আপনার মনে করেন অনেক আগেই আমেরিকায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লেবার রাইটের কথা বলে অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের কথা বলে, এরকম বিভিন্ন কথা বলে কিন্তু বাংলাদেশকে আর প্রিফারেন্সিয়াল সুবিধা দিচ্ছে না। তো কাজেই এখন বাংলাদেশ যে পরিমাণ এক্সপোর্ট আমেরিকায় করছেন, ইউএসএ তে করছেন, এটা কিন্তু কম্পিটিটিভ, প্রাইস কম্পিটিটিভ বা কোয়ালিটি এই জন্যই করছেন। এখন আমেরিকা যদি তাদের প্রোডাক্টকে আপনার ওরকম ইকোনমিক্যাল করতে পারেন, প্রাইস কম্পিটিশনে রাখতে পারেন, এবং এট দ্য সেম টাইম তারা যদি আপনার মনে করেন এখানে কোয়ালিটি এনশিওর করতে পারেন, তাহলে বাংলাদেশের ইকোনমির সাইজ ওয়াইজ অবশ্যই সেটা আমেরিকার মতো হবে না, কারণ আমেরিকার ইকোনমি সাইজ তো অনেক বড়, এবং আমেরিকার যে প্রোডাক্টগুলো আমাদের এখানে ইম্পোর্ট হয় ওই প্রোডাক্টগুলোরও কিন্তু আপনার বাংলাদেশে কি পরিমাণ ডিমান্ড আছে সেটার একটা ইস্যু চিন্তা করতে হবে। তো ওইভাবে চিন্তা করে কিন্তু আপনার মনে করেন আমেরিকা হয়তো তার এক্সপোর্ট বাড়াতে পারবে, বাট শুধুমাত্র বাংলাদেশের প্রোডাক্টের উপর বা ইভেন চায়না প্রোডাক্টের উপর এভাবে টেরিফ ইম্পোজ করে যে সে বাণিজ্য ঘাটতি
কমাতে পারবেন, এটা বোধহয় কতটা ধারণাটা কতটা সঙ্গত আপনার বা কতটা ফলপ্রসূ হবে এটা নিয়ে চিন্তা ভাবনার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। বাট ইয়েস ট্রু, এরকম ওয়ার্ল্ডের একটা ব্যবসা বাণিজ্যের পরিবেশকে যে ডিসরাপশন করে দেয়া হলো, আমার মনে হয় ইউক্রেন রাশিয়া সংঘাতে গ্লোবাল সাপ্লাই চেইনে যে ডিসরাপশন হয়েছে তার চেয়ে কয়েক গুণ ডিসরাপশন এরকম একটা ট্রেড পলিসিতে হবে, এবং এটা সারা দুনিয়ার জন্যই একটা দুশ্চিন্তার কারণ হয়েছে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার। এখন আমাদের আসলে সঙ্গতভাবে আমাদের যে আরেকটা কোশ্চেন চলে আসে, এই ট্যারিফ বৃদ্ধির ফলে আমেরিকান কনজিউমাররা কি ধরনের সমস্যায় পড়বে? আমরা আসলে আমেরিকান কনটেক্সটে ব্যাপারটা বুঝতে চাইছি, আসলে কি ট্যারিফ বাড়ানো আমেরিকান স্থানীয় শিল্পকে সত্যি সাহায্য করবে কিনা? দেখুন, উনি চিন্তা করছেন যে আমেরিকান শিল্পকে লং টার্মে সাহায্য করবে, কারণ হচ্ছে যখন এগুলা আপনার হচ্ছে ট্যারিফ বাড়ানোর কারণে তো আমেরিকান কনজিউমারদের কাছে এই রকম প্রোডাক্টগুলো কস্টলি হয়ে যাবে, তাই না? তো তখন আমেরিকান যে বিজনেসগুলা বা ইন্ডাস্ট্রিগুলা তারা প্রাইস কম্পিটিশনে থেকে আপনার বিট করে তাদের প্রোডাক্ট বা তাদের উৎপাদন ব্যবস্থা রাখতে পারছিলেন না, তারা এখন আবার আপনার মনে করেন যদি ইম্পোর্টেড প্রাইস বেশি হয়ে যায় তাহলে লোকালি প্রডিউস প্রাইসে তারা বিট করতে পারবে। বাট গ্রাউন্ড রিয়ালিটি যেটা হচ্ছে যে দেখুন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইনফ্লেশন চলতে ছিল, আমেরিকারও কিন্তু কনজিউমাররা আপনার একটা ইনফ্লেশনের শিকার হচ্ছিল, এবং ট্রাম্প যে এবার ইলেক্টেড হলো এর পিছনে ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে ইনফ্লেশন ইন ইউএস ইকোনমি, যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন লিবারেল পলিসির কারণে আমেরিকান কনজিউমারদের আপনার কিন্তু জীবনমান অথবা আপনি যদি ধরেন যে তাদের ক্রয় ক্ষমতা ইফেক্টিভলি আর্নিং যাই থাকুক তাদের ক্রয় ক্ষমতা কিন্তু কমে যাচ্ছিল, যেহেতু জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, অথবা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন যে তাদের আর্নিং ম্যাচ করতে পারতো না আপনার ইসে ওভারঅল বাইং নিডের সাথে। তো এখন এই যে ইউএস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যতদিনে আপনার মনে করেন একটা পর্যায়ে যাবে, তার আগ পর্যন্ত তো কনজিউমারদের কাছে যথেষ্ট পরিমাণ কস্ট বেড়ে যাবে। তো তাদের দিক থেকে চিন্তা করলে অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ হবে, এবং লং টার্মে যে বেনিফিটটার কথা চিন্তা করা হয়েছিল এই গ্লোবাল ভিলেজে সেটা কতটা পরিমাণ সম্ভব হবে, কারণ যে ইন্ডাস্ট্রিগুলো বা ফার্ম প্রোডাক্টগুলো বন্ধ হয়েছে সেটা রাতারাতি শুরু করা কিন্তু এত সহজ যেমনটা হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম যে আমেরিকান পিপল তো একদম মনে করেন বসে নাই, তারাও তো তাদের ইন্ডাস্ট্রি লো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি বন্ধ হলেও তারা কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি বা হাই প্রোডাক্ট হাই প্রাইস আপনার ইন্ডাস্ট্রিতে কিন্তু ডাইভার্টেড হয়েছিল। এখন হঠাৎ করে এই পরিমাণ জনশক্তি তারা কোথায় পাবে, বা এই পরিমাণ আপনার ফ্যাক্টরি ফ্যাসিলিটি কোথায় পাবে? তো ইট উইল টেক টাইম। হ্যাঁ, হবে, একদিনে হবে না, এক বছরে হবে না, বাট হয়তো চিন্তা করা যায় যে এটা 5 বছর 10 বছরে আসতে পারে। বাট এই পলিসি 5-10 বছর যে আমেরিকান পিপল মেনে নিবে বা আমেরিকান লিডারশিপ মেনে নিবে সেটা কিন্তু আপনার কিছুটা সন্দেহ আছে, কারণ ইতিমধ্যে জানা গেছে যে 8-9 জন সিনেটর রিপাবলিকান সিনেটর তারা জোরে সোরে বলা শুরু করছেন যে তারা চেষ্টা করছেন যে এই যে গ্লোবাল ট্যারিফ যেটা করলেন এটা যেন আপনার সিনেটে আসে এবং সিনেটে যেন পাস হতে হয়। তো সেক্ষেত্রে যদি 8-10 জন সিনেটর রিপাবলিকান সিনেটর যদি এটার বিপক্ষে অবস্থান নেয় এবং এটা যদি আপনার হচ্ছে সিনেটে আসে, সেক্ষেত্রে এটা কতটা বাস্তবায়ন হবে আপনার মনে করেন বাস্তবায়ন কন্টিনিউ করা যাবে সে ব্যাপারে কিন্তু কিছুটা সন্দেহ কিন্তু কিছুটা থেকেই যায়। সো আরেকটি প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে আমেরিকা তা একটা সুপার পাওয়ার, এখন তাদের সাথে কিন্তু অনেক মিত্র দেশ রয়েছে। এখন এই ট্যারিফ নীতিমালার কারণে এই মিত্র দেশগুলোর সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটবে কিনা, আর এটা আমেরিকাকে আসলে কি ক্ষতিগ্রস্ত করবে কিনা?
দেখুন, মিত্র দেশের সাথে সম্পর্ক তো নষ্ট হবেই, কারণ দেখেন, দ্য মোস্ট রিয়ালিটি ইজ দ্য ইকোনমি, মোস্ট রিয়ালিটি ইজ দ্য মানি। তো এখন এই যে মিত্র দেশের কথা চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন, ইভেন ইউকের কথাও চিন্তা করেন, ইউকে আপনার ইউএস এর খুব অনেক বড় একটা মিত্র দেশ ছিল। আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন, অনেক বড় একটা মিত্র দেশ। আপনার কানাডার কথা চিন্তা করেন, তাদের তো অনেক পলিসি ছিল অ্যালাইনিং টু ইউএস। আপনি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, তারাও কিন্তু ইউএস এর সাথে আপনার মনে করেন অ্যালাইন করে করত। এখন যখন পারস্পরিক ব্যবসা বাণিজ্য যখন এফেক্টেড হবে এবং মিত্রের স্বার্থ যখন লঙ্ঘিত হবে, তখন তো আপনার মনে করেন পারস্পরিক সম্পর্কে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে। তো সেটা আপনার ধরেই নেওয়া যায় কিছু প্রভাব ফেলবে। থ্যাংক ইউ। আরেকটি প্রশ্ন হলো, এই যে তাদের নতুন ট্যারিফ নীতিমালা, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO আমেরিকার এই ট্যারিফ নীতিমালা কিভাবে দেখছেন, এবং আমেরিকার এই ট্যারিফ বৃদ্ধি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে নীতিমালা, তার সাথে তো একদম সামঞ্জস্যপূর্ণ নয়। এটা তো আর আলোচনার প্রয়োজন নাই। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হচ্ছে কি, আপনি ইউএন এর কথাই ধরেন, WTOর কথাই বলেন বা WH এর কথাই বলেন, এসবগুলো আগে লিড হতো বা ডোমিনেটেড হতো ইউএস দ্বারা। এখন ইউএস যদি এখান থেকে উইথড্র করে, আপনি দেখেন করোনার টাইমে যেটা হয়েছিল, WHO যখন বিভিন্ন কথা বলতেছিল, তখন কিন্তু বারংবার আপনার হচ্ছে ট্রাম্প বিভিন্ন আপনার হচ্ছে ধমক দিচ্ছিলেন, এবং পরবর্তীতে কিন্তু WHO থেকে সে উইথড্র করেছে। তো ট্রাম্পের যে হুইমজিক্যাল বিহেভিয়ার, তাতে দেখা যেতে পারে খুব বেশি আপনার মনে করেন WTO যদি কঠিন স্থান নিতে চায়, তাহলে হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলবে যে দে ওন্ট রিমেইন পার্টিসিপেন্ট টু দ্য WTO। তো কাজেই মানে টোটাল ইকোসিস্টেমটাই আপনার একটা টালমাটাল অবস্থায় নিয়ে গেছে। কারণ আমেরিকান অর্থনীতি এটা এত বড় সাইজের, অথবা আর্থিক ব্যবস্থাপনায় আমেরিকার উপর এতটা পরিমাণ আমরা এখন ডিপেন্ডেন্ট, সেটা হোক সুইফট ব্যবস্থাপনা বা যে অন্যান্য আর্থিক ব্যবস্থাপনা যদি বলেন, যেটা ব্যবসা বাণিজ্যের হার্ট, সেখানে আমেরিকার উপর এত বেশি ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। তো এই মোমেন্টে আমেরিকার হুইমজিক্যাল বিহেভিয়ার আপনার খুব বড় প্রবলেম তৈরি করবে বলে আমার ধারণা। ওকে, এখন আরো একটি প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আমরা যেটা দেখলাম, চীন এটার বিরুদ্ধে একটা রিটালিয়েট করলো এবং তারা প্রায় মার্কিন পণ্যের উপর 34% ট্যারিফ বসাতে যাচ্ছে। চীন সহ অন্যান্য দেশ আমেরিকার ট্যারিফ বাড়ানোর প্রভাবে যদি তারা রিয়্যাক্ট করে, এটা কি বিশ্বকে নতুন করে একটা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা? দেখুন, অলরেডি বিশ্ব বাণিজ্য যুদ্ধের মধ্যে চলে আসছে, এবং এটা শুরু করেছে ট্রাম্পই। কারণ আমার মতে যে দেখেন, মুরব্বী যে হয় বা যে লিডার হয়, তার দায় দায়িত্ব তো বেশি থাকে। যেটা বেটার হতো যদি এই ব্যাপারে অনেক বেশি আলোচনার টেবিলে এনে আলাপ আলোচনা করা যেত। এখন আমি এই ইউনিল্যাটারালি আপনার হচ্ছে একটা ট্যারিফ নির্ধারণ করে তারপর বললাম আসো আলোচনার টেবিলে আসো, এবং সেখানে চায়নার মতো কান্ট্রি, যাদের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্যে লেগেই আছে, বিশ্ব বাণিজ্যে, তারা আবার রিটেলিয়েট করলো। তারপরে ট্রাম্প আবার সেটার এগেনস্টে গতকালকে আপনার যে মেসেজ দিয়েছে, সে বলেছে যে চায়না আনফেয়ার ট্রিটমেন্ট করছিল ইউএস এর সাথে, সেজন্য তাদেরকে আলোচনায় বসাবার জন্য আমি ট্যারিফ বাড়ালাম। এখন তারা আবার 37% বা 34%-এর মতো বাড়াচ্ছে। তো আমি তাদের উপর আরো ডাবল পার্সেন্ট বাড়িয়ে দিব। তো তাহলে তো এটা একটা অস্থিরতা তৈরি অলরেডি হয়ে গেছে, যার কারণে আপনি দেখেন ফিউয়েল প্রাইস পর্যন্ত অলরেডি পড়ে গেছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম কান্ট্রির স্টক কিন্তু মার্কেট অলরেডি টালমাটাল হয়ে গেছে, তাই না? তো অলরেডি বাণিজ্য
যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সাফারিংটা হয়তো কনজিউমার এন্ডে আসতে আরো কিছুদিন সময় লাগতে পারে, বাট ইউ নো সাফারিং অলরেডি আর দেয়ার। ওকে স্যার, আপনি শুরুতে মেনশন করছিলেন যে গ্লোবাল সাপ্লাই চেইনে নতুন করে আবার একটা ডিসরাপশন আসতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু সারা ওয়ার্ল্ড কোণঠাসা হয়ে পড়েছিল। এখন নতুন করে যদি সাপ্লাই চেইনে ডিসরাপশন আসে, সেক্ষেত্রে কোন কোন প্রোডাক্টের উপর ডিসরাপশন আসতে পারে এবং কোন কোন প্রোডাক্ট একটু অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশ্ব বাণিজ্যে, ওয়ার্ল্ড মার্কেটে? দেখেন, বিশ্ব বাণিজ্যে বা ওয়ার্ল্ড মার্কেটে যদি আপনি বলেন, দুই একটা এখানে প্রোডাক্ট বাস্কেট এত বেশি, মানে এত বড়, এখানে ওই একটা দুটো প্রোডাক্টকে হয়তো আলাদা করে বলা যাবে না। আপনার এটা আপনার খাদ্য পণ্য থেকে শুরু করে আপনার জ্বালানি পণ্যের কথা বলেন, অথবা আপনি যদি ইভেন লাইফ সেভিং মেডিসিনের কথা বলেন, ইভেন আপনি যদি টেকনোলজিক্যাল আইটেম এর কথা চিন্তা করেন, কারণ ইউএস থেকে তো মেনলি আমরা টেকনোলজিক্যাল আইটেম বা মেডিকেল আনি, বা আপনার ইভেন টেকনোলজিক্যাল আইটেমের কথা বলেন, যে এখানে কিন্তু চায়না এবং ইউএস এর সাথে আপনার টেকনোলজিক্যাল আইটেমেও অনেক বড় একটা ব্যবসা বাণিজ্য হয়। ইভেন আপনার এই যে পরিধীয় ও পোশাক, এগুলোও সব কিছুতেই আসলে ডিস্ট্রাপশন হবে। বাট আলটিমেটলি যেটা হবে যে মানুষজনের জনজীবন বিপর্যস্ত হবে, মেনলি হচ্ছে ফুড প্রোডাক্ট, মেডিকেল প্রোডাক্ট, অ্যান্ড আপনার হচ্ছে যে টেকনোলজিক্যাল প্রোডাক্ট, যেগুলো খুব এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, এগুলাই আর কি প্রথম ইম্প্যাক্টটা আসবে বলে মনে হয়। তাহলে স্যার, এই আমেরিকা যে উদ্দেশ্যে এই ট্যারিফ ব্যবস্থা চালু করতে যাচ্ছে কিংবা প্রয়োগ করতে যাচ্ছে, এটাতে আসলেই তাদের কি কৌশলগত যে লক্ষ্য সেটা কি অ্যাচিভ করবে তারা? দেখুন, আমি এটা 50-50। কেন 50-50 বলছি? দেখুন, কৌশলগত হ্যাঁ কিছু হবে। যেমন আপনি চিন্তা করেন যে কিছু কিছু দেশ যারা এরকম আপনার রিটেলিয়েশন চায় না, তারা কিন্তু বিভিন্ন জন অলরেডি মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করছে যে চলুন আলোচনায় বসি। তো ওই সব দেশের কেউ যদি আলাপ আলোচনায় বসিয়ে আপনার অন্যায্যভাবেই মার্কিন প্রশাসন যদি কোনো কিছু বাধ্য করতে পারে, তাহলে কিছুটা তো আপনার মার্কিন ইকোনমির জন্য বেটার হবেই। বাট আপনার লং টার্মে আমার মনে হয় না যে গ্লোবাল ভিলেজে বা গ্লোবাল ট্রেড ব্যবস্থায় এরকম আপনার রিটেলিয়েশন বা এরকম ইউনিল্যাটারাল টেরিফ ইম্পোজিশন এটা সুফল বয়ে আনবে। শর্ট টার্মের জন্য আনতে পারে, বাট লং টার্মের জন্য বোধ হয় না, বোধ হয় আসাটা খুব ডিফিকাল্ট হবে। স্যার, আমরা এর মধ্যে দেখলাম শুধুমাত্র চায়না রিটালিয়েট করলো, এখনো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছ থেকে আমরা ওরকম কংক্রিট কিছু পাইনি। তবে যেটা এক্সপেক্ট হচ্ছে কিংবা কথাবার্তা চলছে সেটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপ হয়তো শূন্য ট্যারিফে বিজনেস করবে, এ ধরনের একটা ব্যাপার শুনলাম, বাট আই এম নট শিওর। কিন্তু যদি শুধুমাত্র চায়না রিটালিয়েট করে এবং অন্যান্য দেশ যদি রিটালিয়েট না করে, সেক্ষেত্রে আমেরিকা কি এই নীতিমালায় সাকসেসফুল হয়ে যাবে? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বেসিক্যালি যেটা হচ্ছে যে চায়নার সাথে আমেরিকার বা চায়নার সাথে অন্য অন্য দেশের তো আপনার অনেক পরিমাণ বাণিজ্য হয়। এখন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কমিশনের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, তারা যদি এভাবে জিরো টেরিফে করতে পারে, তাহলে অবশ্যই আমেরিকার আপনার সফলতা অনেকাংশে চলে আসবে। কারণ ইউরোপের সাথেও আমেরিকার অনেক পরিমাণ আপনার হচ্ছে ট্রেড ইনভলভ আছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন যদি জিরো টেরিফে করে, তাহলে কান্ট্রি লাইক আপনার হচ্ছে যে অস্ট্রেলিয়া অথবা কানাডা, মানে লাইক আদার সাউথ অ্যান্ড নর্থ আমেরিকান কান্ট্রি, তারাও কিন্তু অনেকটা বাধ্য হবে যে ইউরোপিয়ান ইউনিয়নের জোটভুক্ত যে দেশগুলো আছে তাদের পদাঙ্ক অনুসরণ করতে। তো বাট ইউরোপিয়ান ইউনিয়নের প্রবলেম হয়েছে কি, তারা কিন্তু আসলে তারা যে জয়েন্টলি ইফোর্ট নিয়েছিল সেখানে কিন্তু তারা সাকসেসফুল হয়নি, এবং সেখানে তারা ব্যর্থ হয়েছে।
বিশেষ করে এই যে ইউক্রেনের মতো যে যুদ্ধগুলো, এগুলায়ও তারা যে স্ট্র্যাটেজি নিয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে তারা যে খুব বেশি সুফল পেয়েছে তা কিন্তু না। তারা কিন্তু আসলে এখন বিভিন্নভাবে নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে, এবং ন্যাটো পর্যন্ত সেখানে কিন্তু তাদেরকে সেই নিরাপত্তার নিশ্চয়তাটা দিচ্ছে না, যেটা তারা এক্সপেক্ট করছিল দিবে। তো এর মধ্যে এখন যদি আবার এই যে টেরিফ যুদ্ধে যদি তারা আমেরিকা থেকে দূরে সরে যায়, তাহলে তাদের জন্য কিছুটা রিস্ক আছে। তো কাজেই তারা হয়তো নিরাপত্তার চিন্তা করেও তারা ওই রিটেলিয়েশনে যাবে না, এবং রিটেলিয়েশনে না গেলে আমেরিকা অনেকাংশে সফল হয়ে যেতে পারে। ধন্যবাদ। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসনের এভাবে এই যে ট্যারিফ নীতিমালা প্রয়োগ করা উন্নয়নশীল বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য কতটা আপনি লজিক্যাল কিংবা ইথিক্যাল বলে মনে করেন? দেখেন, আপনি যদি বলেন যে দরিদ্রের লালন পালন, যেটা আপনার রিচ কান্ট্রিগুলোর জন্য, ধনী দেশগুলোর জন্য একটা মোরাল রেসপন্সিবিলিটি, সেদিক থেকে তো এটা এন্টায়ারলি আপনার মনে করেন অন্যদিকে হচ্ছে। এবং কারণ তারা যদি দরিদ্র দেশ বা অনুন্নত দেশের কথা চিন্তা করত, তাহলে ওই সব দেশগুলোয় তো এই ট্যারিফটা ইম্পোজ করতো না। তো কাজেই একটা যে বিশ্ব আপনার রাষ্ট্র ব্যবস্থার যে একটা নীতি আছে যে দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে হবে বা সাপোর্ট দিতে হবে, সেখানে তো এই রকম ট্যারিফ বসানোর কোনো সুযোগ থাকে বলে মনে হয় না। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আমেরিকান ইকোনমি হচ্ছে একটা কনসাম্পশন বেস ইকোনমি, যেটার সাথে যদি বলে যে সমতার ভিত্তিতে বিজনেস করতে হবে, ট্রেড যেটা ঘাটতি সেটা কমিয়ে আনতে হবে, ট্রেড ডেফিসিট। এখন সেটা কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এরা তো আসলে কনসাম্পশন বেস ইকোনমি না। তো ওদের কনসাম্পশনের সাথে আমাদের তো ব্যালেন্স নেই। তো সমতার ভিত্তিতে এভাবে তো আসলে ডেফিসিট ঘাটতি পূরণ করা আমার কাছে তো একেবারেই আনইথিক্যাল মনে হচ্ছে, এবং এটা আসলেই কতটা অ্যাচিভ করবে জানি না। আমেরিকান ইকোনমি হয়তো স্ট্রং হতে পারে, সবাই যদি $2-4-5 বিলিয়ন করে তাদের থেকে ইম্পোর্ট বাড়ায়, সেক্ষেত্রে আমেরিকা হয়তো সাকসেসফুল হবে অনেকটা। বাট এটা লং রান অনেক দেশকে কিন্তু ইকোনমিক্যালি পঙ্গু করে দিতে পারে। দেখুন, আমি আপনার সাথে ইকো করে একটু বলি যে দেখুন, মানে আমেরিকা তো আপনার মনে করেন মেনলি তাদের পাওয়ার হয়েছে দুইটা, যে ওয়ার্ল্ডের মনিটরি সিস্টেমটা তাদের হাতে মেনলি, আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে তারা আপনার অস্ত্র বাণিজ্যে খুব আপনার এগিয়ে আছে। তো এটা আরেকটা। এখন ওয়ার্ল্ডে যেরকম আনরেস্ট আছে, তো অস্ত্র শস্ত্র তো কিনতেই হবে, কারণ আনরেস্ট যখনই হয় তখনই তো অস্ত্র শস্ত্রের মার্কেট বেড়ে যায়। তো আনরেস্টগুলো অলরেডি চলছে, সেটা আপনি বলেন যে মিডল ইস্টে প্রবলেম চলতেছে, তারপরে ইউরোপে প্রবলেম চলছে, তাই না? তো ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারেও প্রবলেম চলতেছে। তো এখানে আবার একটা সামরিক প্রতিযোগিতা, যেটা 5 বছর আগে অনেক কম ছিল, এখন কিন্তু আবার দেশগুলোর মধ্যে সামরিক প্রতিযোগিতা বেড়ে গেছে। এর অন্যতম একটা কারণ যে ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্ট, তাই না? সেটাও রাইট। তো কাজী ওদিক থেকে আপনার হচ্ছে আমেরিকার মার্কেট তো বেড়েই যাবে। এখন ওয়ার্ল্ডের যেটা করার দরকার ছিল, যদি আমেরিকার সাথে রিটেলিয়েট করতে যায় ইউএস এর সাথে, তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইম্প্যাক্ট করা দরকার ছিল। বাট এই ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা শেকি তৈরি করার জন্য, একটা শেক করার জন্য অন্যান্য দেশগুলোর মধ্যে যেই ইউনাইটি দরকার, সেই ইউনাইটিটা নাই। যেমন চায়নার সাথে আমার মনে হয় না এই ইকোসিস্টেমে ইউরোপিয়ান ইউনিয়ন কাজ করবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড যদি আপনার মনে করেন অন্য এমার্জিং ইকোনমি লাইক ব্রাজিল অথবা ইন্ডিয়া, এরা যদি এক হয়ে কাজ করতে পারত, যে ঠিক আছে ট্রাম্প এভাবে
কনজিউমার প্রোডাক্টের উপর এত টেরিফ বসিয়ে দিয়েছে, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটা আমেরিকান সিস্টেমটা ইউজ করি, অথবা ডলার আমরা ইউজ করি, যেটাকে বলা হয় ইউএস ডলার হেজিমনি, তো এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসব। এটা যদি করতে পারতো তাহলে হয়তো ডিফারেন্ট কিছু হতো, বাট সেটা তো করার মতো এদের মধ্যে আদার দেন আমেরিকা অন্য দেশের মধ্যে এরকম কিন্তু একতা নাই বা ইউনাইটি নাই, বা ইভেন এরকম ইনফ্রাস্ট্রাকচারে যে তারা ইনভেস্ট করবে সেটারও জন্য যে কমিটমেন্ট দরকার, সেই কমিটমেন্টও কিন্তু নাই। ঠিক আছে স্যার, আমরা এখন বাংলাদেশ কনটেক্সটে বিষয়টি একটু বোঝার চেষ্টা করব। বাংলাদেশের নতুন ট্যারিফ নীতিমালার সাথে নিজেকে কিভাবে অ্যাডাপ্ট করবে এবং কতটা সক্ষম অ্যাডাপ্ট করতে, যেখানে আমাদের প্রায় $8 বিলিয়ন এক্সপোর্ট হয় গার্মেন্টিংয়ে আমেরিকান মার্কেটে। এর ফলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর কতটা প্রভাব আসবে, কতটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হতে পারে? দেখুন, এখানে আগে যদি আমি পজিটিভ সাইড বলি, যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট যেগুলো ইউরোপ বা আমেরিকায় যায়, এগুলো খুব লো এন্ডের প্রোডাক্টগুলো যায়। তো এই লো এন্ডের প্রোডাক্টে যে প্রাইসে, আমাদের প্রাইসের উপর তো আমেরিকান বা ইউরোপিয়ান বড় বায়াররা অলওয়েজ একটা প্রেশার ক্রিয়েট করে রাখে, এবং তারা কিন্তু আমাদেরকে ফেয়ার প্রাইস দেয় না। ইন এ সেন্স আমাদেরকে একটু কম রেটেই কিন্তু আমরা আমাদের এখান থেকে তারা কিনে। তো কাজেই এখন টেরিফের কারণে যখন এটার দাম ওখানে আরো বেড়ে যাবে, তো প্রবলেম যে জিনিসটা হবে যে হয়তো কনজিউমার এন্ডে কিছুটা প্রবলেম হবে। তো স্বল্পকালীন বেশ কিছু ইম্প্যাক্ট কিন্তু এখানে থাকবে বলে এভাবে চিন্তা করা যায়। বাট লং রানে আমরা যে প্রোডাক্ট সাপ্লাই করি, এই প্রোডাক্ট আমেরিকা তৈরি করতে পারবে বলে, কারণ তাদের তো এত চিপ লেবার নাই। কারণ যে যাই বলুক, বাংলাদেশে গার্মেন্টসের আপনার হচ্ছে রেডিমেড গার্মেন্টসের মেইন সাকসেস ফ্যাক্টর কিন্তু দুটো। একটা হচ্ছে আপনার চিপ, আপনার হচ্ছে লেবার, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গভর্নমেন্টের ইনসেন্টিভ ইন মেনি টার্ম। সেটা হোক এক্সপোর্ট প্রসেসিং জোনে আপনার মনে করেন স্বল্প রেন্টালে ফ্যাসিলিটি দেয়া, অথবা এক্সপোর্টের উপর ক্যাশ ইনসেন্টিভ দেয়া, অথবা অন্য অন্য ট্রেড ফ্যাসিলিটি করে দেয়া, যে গার্মেন্টসের জন্য এই ফ্যাসিলিটিটা আছে, বা এক্সপোর্ট ফান্ড আছে একটা, তাই না, ইপিএফ আছে একটা। তো বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু দেয়া হয়। তো এই সুযোগ সুবিধা দিয়ে অন্য কেউ আসতে পারবে বলে মনে হয় না। বাট রিস্ক একটা যেটা আছে, যে দেখেন এখন টেকনোলজি প্রোডাক্ট বা হাই এন্ড প্রোডাক্ট যেগুলোই কনসেন্ট্রেট করে চায়না ইকোনমি আপনার হচ্ছে রেডিমেড গার্মেন্টসে তাদের কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছে। এখন এই যে আপনার যুদ্ধটা শুরু হলো, বাণিজ্য যুদ্ধ, এই কারণে যদি আপনার চায়নারা আবার লো এন্ড প্রোডাক্টে কনসেন্ট্রেশন করে, তখন কিন্তু আমরা কম্পিটিটিভনেস হারিয়ে ফেলবো। তখন হচ্ছে আমাদের যে এই কম্পিটিটিভনেস আছে আপনার নো প্রাইস প্রোডাক্ট, সেইটা কিন্তু আমরা চায়নারা মাস স্কেলে যদি আবার ওদিকে ব্যাক করে, তাহলে কিন্তু আমরা যেতে পারবো না। বা ইভেন ভিয়েতনামের মতো ইকোনমি, যারা কিন্তু অনেক টেকনোলজি আইটেম আমেরিকার জন্য করে থাকে, এখন এই টেরিফের কারণে তারা যদি ওটা ডিসকন্টিনিউ করে গার্মেন্টসে যেতে হয় তাদেরকে, তাহলে আমাদের অল্টারনেটিভ আপনার কম্পিটিটর কিন্তু অনেক বেড়ে গেল। সেক্ষেত্রে দুশ্চিন্তার কারণ আছে বলে আমার কাছে মনে হয়। আপনাকে শোনা যাচ্ছে না, সরি, মিট করা ছিল। এক্ষেত্রে স্যার আরেকটি কোশ্চেন আপনাকে যেটা এখানে রাইজ করে, যে সাউথ কোরিয়ান মডেলটা যদি আমরা ফলো করি, 1970s তারা এই ধরনের লো এন্ড প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল, কিন্তু উইদিন 10 to 15 ইয়ার্স তারা কিন্তু মিড রেঞ্জ কিছু সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে কনভার্ট করে নিয়েছিল, ডাইভার্ট করে নিয়েছিল। কিন্তু বাংলাদেশ গত 40 বছর এখনো দেখেন আমাদের এক্সপোর্ট কিন্তু 80%, আমাদের যে টোটাল যে রেভিনিউ আসে। তো গার্মেন্টস হচ্ছে 80% আর অন্যান্য প্রোডাক্ট দিয়ে 20% মতো হয়। তো বাংলাদেশ কেন গত 40 বছরও নিজের এই ইন্ডাস্ট্রিটাকে ডাইভার্সিফাই করতে পারলো না? এটা তো ইটস দ্য বিগ রিস্ক যে আমরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর আমাদের এক্সপোর্ট ইকোনমি পুরোপুরি ডিপেন্ডেন্ট।
এটা গভর্নমেন্ট কি কি ধরনের এক্ষেত্রে ফ্যাসিলিটেট করতে পারে কিংবা পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এটা তো ফ্যাক্ট, আমরা করিনি বা আমরা পারিনি, তাই না? পারিনি বলবো না, আমাদের কনসেন্ট্রেশনের অভাব ছিল। কারণ বাঙালির একটা আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, একজনে যেটা করে সবাই ওখানে করে। যেমন পাড়ার মোড়ে একজন চা বিক্রি করে খুব ভালো করছে, আরেকজন ওখানে চায়ের দোকানই দিবে, কেউ কিন্তু ওখানে সিঙ্গারার দোকান দিবে না। তো আমরা কপি করায় আমরা খুব ওস্তাদ। তো এটা এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। বাট আমাদের ইকোনমির সাস্টেনেবিলিটির জন্য ইভেন এই টেরিফ ছাড়াও কিন্তু বারবার কথা হচ্ছিল যে আমাদের ডাইভার্সিফিকেশন দরকার, বা আমাদের হচ্ছে এক্সপোর্ট বাস্কেট এক্সপান্ড করা দরকার, রিচ করা দরকার। বাট ফর সাম রিজন এটা কিন্তু আপনার মনে করেন আমরা করতে পারিনি। এখন গভর্নমেন্টের যেটা উচিত যে অল্টারনেটিভ যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোয় বিভিন্ন রকম আপনার ফিসক্যাল বেনিফিট দিয়ে পিপলকে ওখানে অ্যাট্রাক্ট করা দরকার, এবং বিভিন্ন রকম ফিসক্যাল বেনিফিট ছাড়াও আপনার ট্রেনিং অথবা আদার আপনার মনে করেন ইভেন যদি গভর্নমেন্টে আমাদের যে ট্রেড অফিসগুলো আছে প্রতিটা এম্বাসি, সেখান থেকেও যদি আপনার কিছু পারসুয়েশন থাকে ওখানে মার্কেট খোঁজার ব্যাপারে, তো তাও করে কিন্তু আমার এই এক্সপোর্ট বাস্কেটটা এক্সপান্ড করতে হবে এবং ওখানে যেতে হবে। কারণ একটা মাত্র প্রোডাক্টের উপর বা একই জাতীয় প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্সি আসলেই কোনোভাবেই কাম্য না, এবং কোনোভাবেই কিন্তু এটা দিয়ে ইকোনমিটা সাস্টেইনেবল থাকে না, এবং ডেভেলপমেন্টটা ধরে রাখা যায় না। এবং এ ব্যাপারে আমি বলি যে যথেষ্ট পরিমাণ স্টাডি কিন্তু করা আছে, সেটা যেমন প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্কের করা আছে, সেটা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশনের করা আছে, সেটা কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদেরও করা আছে। এটা কিন্তু আপনার কোথায় কোথায় কাজ করতে হবে এটা আমরা হঠাৎ করে কিন্তু আপনার মনে করেন খোলা আকাশের নিচে পড়ে যায়নি। এখানে স্টেপগুলো কি কি, এগুলো বা কোন কোন প্রোডাক্টে যেতে হবে এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ রিসার্চ বা আপনার যথেষ্ট পরিমাণ ওয়ার্ক কিন্তু করা আছে। অ্যাগেইন আপনি মিউট আছেন। সরি, এখন আমরা আবারও ট্যারিফ প্রসঙ্গে চলে আসি। বাংলাদেশ সরকার এখন এই যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ যে নতুন নীতিমালা, এটাকে কিভাবে দেখছেন এবং কি কি ধরনের সরকার পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলবো যে পজিটিভ সাইড কি, বাংলাদেশ সরকার এটা যে একটা প্রবলেম সেটা স্বীকার করে নিচ্ছেন। অন্যান্য পলিটিক্যাল গভর্নমেন্ট কি হতো, তারা স্বীকার করে নিত না। এটা স্বীকার করে নিচ্ছেন বলেই কিন্তু তারা মিটিংয়ে বসছেন এক্সপোর্টারদের সাথে এবং স্বার্থ সংশ্লিষ্ট যে অফিসগুলো আছে এগুলো নিয়ে। এবং আপনি জানেন অলরেডি চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছ থেকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটা চিঠি চলে গেছে, এবং ওখানে ওনার যে টেরিফ উনি যেটা ইম্পোজ করেছে সেটার যে একটা কনসার্ন নিয়ে করেছে, তো এই কনসার্নটা কগনিজেন্সে নিয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য উনি 3 মাস সময় বলেছে, 3 মাস সময় চেয়েছে এবং বলছে এর মধ্যে আমরা ইউএস প্রোডাক্টের যে টেরিফ রেট আমাদের এখানে আছে ওটা আমরা জাস্টিফাই করব, যাতে হলে কিছুটা হলেও যেটা ধরা যায় যে আপনার মনে করেন বিজনেসে কিছুটা জাস্টিস হবে, ইউএস এর ইম্পোর্ট কিছুটা হলেও বাড়বে বা অ্যাটলিস্ট পদক্ষেপ তো নেওয়া যায়, এটা চিন্তা করা হয়েছে। বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে আমাদের বোধহয় এখন ওই পার্টি সেন্টিমেন্ট মানে সকল সেন্টিমেন্ট বাদ দিয়ে, যেটা বেসিক্যালি আমলারা সবসময় ক্যারি করে, ওটা বাদ দিয়ে আমাদের এখন ইউএস এর সাথে জিরো টেরিফে চলে যাওয়া উচিত। কারণ আপনি দেখুন, আমরা যদি জিরো টেরিফেও যাই তাহলেও যে বাংলাদেশ থেকে আহামরি একদম ইম্পোর্ট বেড়ে যাবে ইউএস থেকে তা কিন্তু হবে না। বাট আমরা যদি ইউএস ভার্সাস
আপনার মনে করেন বাংলাদেশ জিরো টেরিফে যেতে পারি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা করছে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কোনো রিস্ক থাকবে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে গার্মেন্টস প্রোডাক্ট বলেন বা অন্যান্য প্রোডাক্ট বলেন, সেগুলোর কিন্তু অনেক বেশি মার্কেট খুঁজে পাবে। এবং আমি আরেকটা কথা বলবো যে আমাদের ওই যে জেনারেলাইজ প্রিফারেন্সিয়াল যে আপনার আমাদের যে প্রিফারেন্সিয়াল বিজনেসের যে ফ্যাসিলিটিটা ছিল, সেটা যে যে কারণে বন্ধ হয়েছে, ওই এরিয়াগুলো ওয়ার্কআউট করেও কিন্তু আপনার মনে করেন অনেক দিন আগিয়ে যাওয়া যাবে। কারণ ওখানে কি কি করতে হবে এ ব্যাপারেও স্টাডি আছে। যেমন ধরুন একটা, যে বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আইন নাই, তো এটা গভর্নমেন্ট যে কোনো সময় চিন্তা করলে কিন্তু আপনার একটা অর্ডিন্যান্স করে এই রাইটটা করেই দিতে পারে। ট্রেড ইউনিয়নের কথা বলা আছে, এখানে ট্রেড ইউনিয়নের ব্যাপারে যেটা যুক্তিসঙ্গত পদক্ষেপ এখানে নেওয়াই যেতে পারে। লেবার রাইটের কথা বলা আছে। এই সরকার তো আপনার মনে করেন প্রতিটা সেক্টরে মানুষ যেন বৈষম্যের শিকার না হয় এবং তার যেন যথাযথ রাইট এক্সারসাইজ করতে পারে এ ব্যাপারে কথা বলছে। তো এখানে খুব সহজে কাজ করা যায়। এভাবে বেশ কয়েকটা এরিয়ায় কিন্তু যেগুলো ব্যারিয়ার হিসেবে চিন্তা করা হয়, এগুলা ওয়ার্কআউট করা যায় এবং তারপরে জিরো টেরিফে যাওয়াটা হচ্ছে আমার মনে হয় ইট উইল সেটেল ওয়ান্স ইউনো এভরিথিং। তো সেটা করাটা বোধহয় উচিত বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের বিনিয়োগকারীরা আসলে একটু আতঙ্কেই থাকেন, কারণ মার্কেটে ভালো কোনো প্রভাব যদি আসে সেটার কিন্তু রিফ্লেকশন মার্কেটে আমরা দেখতে পাই না, কিন্তু কোনো একটা খারাপ নিউজ চলে আসলে সেটা কিন্তু ইমিডিয়েট রিফ্লেকশন বাংলাদেশ মার্কেটে হয়। তো এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ নীতিমালা আমাদের বাংলাদেশের পুঁজিবাজারকে কতটা এফেক্টেড করবে বলে আপনি মনে করেন? ওই যে আপনি যেটা বললেন যে আমাদের এখানে আপনার মনে করেন পুঁজি বাজারটা তো মনোতাস্ত্রিক ইম্প্যাক্ট থাকে। ইভেন যদি পুঁজি বাজারে লিস্টেড যে কোম্পানি, সেই কোম্পানির ব্যবসা বাণিজ্য কি পরিমাণ ইম্প্যাক্টেড হবে সেটা কনসিডার না করেই হয়তো দেখা যাবে অন্যায্যভাবে আপনার মনে করেন অন্যায়ভাবে দাম কমতে থাকবে। তো আমার মনে হয় এদিক থেকে গভর্নমেন্টের বিভিন্ন মহল থেকে যেটা চেষ্টা করা হচ্ছে, একটা মনস্তাত্ত্বিক সাপোর্ট দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। যেমন বিডার চেয়ারম্যান সাহেব, ভেরি ইয়াং অ্যান্ড এনার্জেটিক অ্যান্ড ডাইনামিক জেন্টেলম্যান, উনি বলছে যে এই টেরিফের প্রভাব বাংলাদেশের ইকোনমিতে তত পড়বে না। এরকম বিভিন্ন কর্নার থেকে বোধহয় এই সাহসটা যোগানো দরকার, যাতে যারা পুঁজিবাজারে ঘোলা পানিতে মাছ শিকার করে তারা যেন কোনো একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি না করতে পারে, অহেতুক একটা ভয় তৈরি না করতে পারে যে এই নতুন টেরিফ পলিসির কারণে বাংলাদেশের ইকোনমি ধসে পড়বে এবং বাংলাদেশের পুঁজিবাজার লিস্টেড যে কোম্পানি এগুলো একদম খুব বাজে অবস্থার সম্মুখীন হবে। এরকম কেউ যেন ক্যাওস তৈরি না করতে পারে, এজন্য কাজ করা দরকার। এবং অ্যাওয়ারনেস এবং আমার মনে হয় যে পিপলের এঙ্গেজমেন্টটাই এজন্য সবচেয়ে বড় ব্যাপার হবে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। এখন সামগ্রিকভাবে আমি যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করি, যেখানে আমেরিকান ক্যাপিটাল মার্কেটে 7-8 হাজার স্টক আছে এবং বিগ পেড আপের যে স্টকগুলি এগুলো ট্রিলিয়নস অফ ডলারের পেড আপ, সেক্ষেত্রে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে মাত্র 400 থেকে 500টা স্টক, এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে আমরা যেগুলো বিগ পেড আপের স্টক বলি সেগুলো আমেরিকা কিংবা ইন্ডিয়ার বড় বড় পেড আপের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় এগুলোকে বলা হবে লো পেড কোম্পানি। ওগুলোর সাথে যদি আমরা তুলনা করি, তো বড় কোম্পানি বাংলাদেশ মার্কেটে আছে হয়তো 50-60টা। তা আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে এই মার্কেটকে ভালো করা কি খুব ডিফিকাল্ট কিছু, কিন্তু আমরা পারছি না কেন? দেখুন, এটা আমি বলবো একটা হচ্ছে যে পুঁজি বাজার ভালো করার জন্য এটা ভালো হাতে নাই। ভালো হাত বলতে আমি যেটা এখানে বোঝাচ্ছি, দেখুন অল্প দিনেও কি করা যায় এটা কিন্তু বিডা চেয়ারম্যান অলরেডি করিয়ে দেখিয়েছেন। কয় মাস হলো উনি যে এখন যে একটা বিনিয়োগ সম্মেলন করছেন, যাদেরকে নিয়ে আসছেন, আমি বলবো যে আন্তরিকতার একটা এখানে ব্যাপার আছে নাম্বার 1।
নাম্বার টু, এখানে যে জিনিসটা হচ্ছে এখানে পলিসিগত একটা প্রবলেম আছে, যে ব্যাংকিং সেক্টর থেকে যেখানে স্বল্প মেয়াদে ব্যাংক ফান্ড কালেক্ট করে, সেখান থেকে দীর্ঘমেয়াদে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে, এটা বোধহয় ফিসক্যাল মেজারমেন্ট নিয়ে এটা বন্ধ করা উচিত, যে কোনো প্রজেক্ট ফাইন্যান্স এটা পুঁজি বাজার থ্রু হবে। তো এখানে আপনার পলিসিগত এখানে ব্যাপার আছে। তারপরে আপনার দেখেন, কুইক সেট আপের জন্য লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স রেট কমানো দরকার, বাট কখনো এটা কিন্তু কমানো হয় না বা এটা কমায় না। এটা কেন কমায় না? এখানে আপনার রাজস্বের যে একটা টার্গেট থাকে, এরা মনে করে হঠাৎ করে কমিয়ে দিলে এখানে ইম্প্যাক্টেড হবে। আসলে যদি এখানে কমায় লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট, ইভেন টোটাল কর্পোরেট ট্যাক্স রেট কমালে কিন্তু টোটাল কর্পোরেট ট্যাক্স অ্যামাউন্ট আরো বাড়বে, যদি কমপ্লায়েন্সটা এনশিওর করা যায়। তো এরকম বেশ কিছু ফান্ডামেন্টাল রিফর্ম দরকার, সেটা যেমন ফিসক্যাল পলিসিতে দরকার, এটা তেমন গভর্নেন্সে দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম এটার অপারেশনে দরকার। কারণ আমি দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে পুঁজিবাজারের এই অবস্থার জন্য যতটা দায়ী করতে চাই, আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কিন্তু করতে চাই না। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব কিন্তু আপনার হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নের জন্য তাদের দায়িত্ব আছে, বাট আপনার হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব ততটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের না। কারণ তারা পুঁজিবাজার দেখভাল করার জন্য ওখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে, এবং তারা যে একটা দুষ্টের দমন এবং থ্রিস্টের পালন এবং রুল অফ ল, এটা এনশিওর করার জন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণ আন্তরিকতা নিয়ে এবং আপনার কার্যকর ব্যবস্থা তারা এখন গ্রহণ করছে। বাট পুঁজিবাজারকে অ্যাট্রাকটিভ করার জন্য বা অ্যাট্রাকটিভ রাখার জন্য যে প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা কি পদক্ষেপ নিচ্ছে, তারা আদৌ কিছু করছে কিনা, এটা নিয়ে কিন্তু ঠিক ক্লিয়ার না। তো কাজী পুঁজিবাজারের এই অবস্থার জন্য যদি আপনার মনে করেন ওভারঅল রেসপন্সিবিলিটি যদি আপনি অ্যালোকেট করেন, তাহলে আমার মনে হয় না যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে 20% দায়ী করা যাবে। টোটাল দায়টাই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর বৃহৎ অংশে চলে আসবে। ঠিক আছে, এটা একটা ইস্যু। আর আপনি কি মনে করেন যে আমাদের এই মার্কেট যে অবস্থানে আছে এর জন্য মার্কেট মেকারও কি দুর্বল রোল প্লে করছে? মার্কেট মেকার কি সঠিক রোল প্লে করছে বলে আপনি মনে করেন? নো, সঠিক রোল প্লে করছে না, দুর্বল রোল প্লে করছে, এবং একদম এক্সপেকটেশন আপনার কিন্তু পারফর্ম করতে পারছে না। সো এক্ষেত্রে সরকার কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে তারা 3,000 কোটি টাকার একটা ফান্ড দিয়েছে। সেখান থেকে পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে 2,000 কোটি টাকা তাদের আগের যা লোন ছিল সেটা অ্যাডজাস্ট করেছে। সরকার কি আইসিবি কে এই লোন অ্যাডজাস্টমেন্টের জন্য কি ফান্ডটা দিয়েছিল, না মার্কেট লিকুইডিটি প্রোভাইড করার জন্য দিয়েছিল? এইটাই আমি একটা বলি যে দেখেন, আন্তরিকতা, কথা এবং কাজে মিল, এটার দিক থেকে চিন্তা করেন। আমরা বলছি যে পুঁজিবাজারে লিকুইডিটি শর্টেজ আছে, তো কাজেই পুঁজিবাজারে এই ফান্ড দিলাম যেন পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে, এবং সেটা আমি দিলাম অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট তো লিকুইডিটির পরিমাণ বাড়াবে না। তো এটাই হয়েছে আপনার মনে করেন আন্তরিকতা কি পর্যায়ে আছে সেটা নিয়ে কিন্তু কোশ্চেন তৈরি করে, বুঝছেন? আচ্ছা, গিভ মি এ সেকেন্ড ভাইয়া। হ্যাঁ, শিওর। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আসেন স্যার আপনি। ঠিক আছে, ও ইয়েস, প্লিজ আমরা একটু দ্রুত শেষ করি। হ্যাঁ, আমরা আর বেশিক্ষণ লাগবে না। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গতবার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্যাপিটাল মার্কেট কিন্তু অস্থির হয়ে গেছিল। আমেরিকান ক্যাপিটাল মার্কেটও কিন্তু বিশাল বড় একটা ধস নেমেছিল, কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র 5-7টা স্টক, যেটাকে ম্যাগনিফিসেন্ট 7 বলে, অ্যাপেল, গুগল, নেটফ্লিক্স, মেটা, 7-8টা স্টক
কিন্তু মার্কেটকে পুরো টেনে তুলে দিল। বাংলাদেশ কি এ ধরনের একটা মডেল ফলো করতে পারে না? আমাদের তো আছে 20-30টা স্টক আছে, সেগুলো যদি একটা ভালো রোল প্লে করে মার্কেটে কিন্তু বিনিয়োগকারীদের কনফিডেন্স চলে আসে। কিন্তু দুর্বল মানের কোম্পানিগুলো যতই টানাটানি করুক, এতে মার্কেট কনফিডেন্স কিন্তু ক্রিয়েট হয় না, বিনিয়োগকারীরাও কিন্তু এতে আকৃষ্ট হয় না। সো আমার মনে হয় মার্কেট মেকারও এই জায়গাটাতে একটু স্ট্রং রোল প্লে করা উচিত, ইথিক্যাল এবং যৌক্তিক রোল প্লে করা উচিত আমার মনে হয়। দেখুন, আমি যেটা বলবো এখানটায় আপনাকে, যেটা যে দেখেন আমেরিকার বা পাশ্চাত্যের অন্য সব দেশের সাথে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি হচ্ছে, ওখানে দুটো প্রবলেম। ওখানে ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট অনেক বেশি, আমাদের এখানে কিন্তু তেমন বেশি না। আমাদের এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা এই রোলগুলো প্লে করবে তারা কিন্তু খুবই দুর্বল টাইপের আছে, এবং তারা মার্কেট মেকিং এ তেমন রোলই প্লে করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হয় যে আপনি যেসব প্রোডাক্ট, যেসব কোম্পানির কথা বললেন আমেরিকায়, ওখানে কিন্তু তারা ট্রেজারি শেয়ার হিসেবে নিজের শেয়ার কিনতে পারে। তো কাজেই তাদের শেয়ার যখন দাম কমে যায় তখন তারা কিন্তু নিজেদের শেয়ার কিনে আপনার মনে করেন শেয়ারের দামটা ঠিক রাখে। বাট বাংলাদেশে কিন্তু কোম্পানি নিজের শেয়ার কিনতে পারে না। তো কাজেই ওখানে যে টুলটা মানে কোম্পানি নিজেরটা প্লে করতে পারে, ওটা কিন্তু বাংলাদেশে সম্ভব না, এটা আইনের কারণে। আর নাম্বার টু হচ্ছে এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেহেতু খুবই আপনার হচ্ছে খারাপ অবস্থায় আছে, বা কোনো মার্কেট মেকারের রোল প্লে করে না, ইভেন আইসিবির মতো প্রতিষ্ঠানও করে না, সেক্ষেত্রে আপনার এভাবে 8-10টা কোম্পানি বা 20-25টা কোম্পানি দিয়ে আপনি যে মার্কেট মেকারের রোল প্লে করবেন, এটা সম্ভব না। স্যার, এক্ষেত্রে আবারও কোশ্চেন চলে আসে যে এই বাইব্যাক আইন, কোম্পানি বাইব্যাক আইন, এটা চালু করতে বাংলাদেশ যে আমাদের যে নীতিমালা ঠিক করতে, এটা এত অসুবিধাটা কি? বাইব্যাক আইন চালু করলে ক্ষতিগ্রস্তটা কি হবে ইকোনমি? আপনার মতো আমারও কোশ্চেন থেকে যায় যে আপনার এতবার বলার পরেও, এত কিছু বিভিন্ন মহল থেকে আওয়াজ করার জন্য এটা কেন করা হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। স্যার, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু একটা বলুন, তাদের কি করা উচিত, একটা কিছু মন্তব্য করুন, আমরা এরপর আমি শেষ জাস্ট করে দেব। বিনিয়োগকারীদের জন্য বলবো যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, এবং গুজবে কান দিবেন না, বিশেষ করে নেতিবাচক গুজবে কান দিবেন না আপনারা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এটাই ছিল আমাদের আলোচনা। আমাদের স্যারকে, প্রিয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সব বিনিয়োগকারীর পক্ষ থেকে। এখানে বিদায় নিলাম। রাইটটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরে আবার অন্য কোনো লাইভে দেখা হবে।